এখানে এত সুন্দর চেরি ব্লসমস দেখা যায়, না এলে জানতেই পারতাম না। এর আগের পর্বে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে গেছিলাম বাই রোড, আর সেখানেই পাহাড়ের গাড়িতে লাগেজ বোঝাই করে আমরা রওনা হয়েছিলাম প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজ নভেম্বরের 6 তারিখ। সকালের ঘুম ঘুম ক্লান্তি গায়ে লেগে থাকলেও পাহাড় ডাকলে কি আর থাকা যায়, তাই দুপুর প্রায় 12টা নাগাদ মালপত্র বোঝাই করা গাড়িটা নিয়ে আমরা রওনা দিলাম। আজকের গন্তব্য এক অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম কাফেরগাঁও, যেখানে শরতের আকাশে ভেসে থাকা সোনালী আলোয় অপূর্ব সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর তার চেয়েও বড় কথা, জাপানে দেখা যায় এমন চেরি ব্লসম এই ছোট্ট কাফেরগাঁওতেও কিন্তু ফুটে ওঠে। এই কারণেই আমাদের এবারের ভ্রমণের বিশেষ উত্তেজনা। শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা বাগরাকোট হয়ে কাফেরগাঁও যাওয়ার রাস্তাটা ধরলাম, কারণ মাঝপথে ছিল দুটো সাইট সিন, বাগরাকোট লুপ ব্রিজ আর ক্যানোপাই ওয়াক। লুপ ব্রিজে আমরা নামি দিই। আসলে এই ব্রিজটি গাড়ি থেকে দেখতেই দারুণ সুন্দর। গোল গোল ঘুরে ওঠার মধ্যে যে পাহাড়ি রহস্য লুকিয়ে আছে সেটা নেমে দাঁড়ালে আর টের পাওয়া যায় না। ক্যানোপাই ওয়াকও বন্ধ ছিল, তাই আমরা সেটিকে এড়িয়ে চললাম সোজাই কাফেরগাঁওয়ের দিকে। এখানে আরো একটা কথা বলে রাখি, যদিও এটা সবাই জানেন তবুও বলছি, এখানে গাড়িতে সামনে যারা বসবেন তারা কিন্তু অবশ্যই সিট বেল্ট পরবেন, নিজের সেফটির জন্য তো অবশ্যই। এছাড়াও এখানে কিন্তু রাস্তায় পুলিশ চেকিং হয়, এবং সেখানে যদি কাউকে সিট বেল্ট না পরে থাকতে দেখে সামনে সিটে যারা বসছে, স্পেসিফিক্যালি তাদের জন্য, সেক্ষেত্রে কিন্তু জরিমানা লাগতে পারে। বাগরাকোট লুপ ব্রিজ হয়ে কাফেরগাঁও পৌঁছানোর যে রাস্তাটা, সেখানে কিন্তু অনেক জায়গায় যথেষ্ট ধস নেমেছে। তার কারণে রাস্তা ভাঙাচোরা শুরু হয়ে গিয়েছে এবং যেতে আসতে অনেকটাই সময় বেশি লাগছে। কতটা পরিমাণ ধস নেমেছে সেটা কিছু কিছু জায়গায় হলেও আমি রেকর্ড করার চেষ্টা করেছি, আপনাদের সামনে তাই তুলে ধরলাম। কাফেরগাঁও পৌঁছানোর কিছুক্ষণ আগে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিল এই সুন্দর জায়গাটিতে। এখানে কিছুক্ষণ চা ব্রেক নিয়ে আমরা এগিয়ে চললাম কাফেরগাঁওয়ের দিকে। কাফেরগাঁও যাওয়ার পথে পড়েছিল এই পাইন ফরেস্টটা। ঠিক এই পাইন ফরেস্টটা পার করলেই আমাদের আজকের গন্তব্য কাফেরগাঁও। এই পাইন ফরেস্টটা ক্রস করেই আমরা পৌঁছলাম সেই অপূর্ব সুন্দর গ্রাম কাফেরগাঁও। শিলিগুড়ি থেকে কাফেরগাঁও যেতে সময় লাগলো প্রায় 3.5 ঘন্টা। রাস্তা ভাঙাচোরা এবং অনেক জায়গাতেই ধস, এই কারণে কিছু জ্যামও ছিল, এবং তাই বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছালাম কাফেরগাঁও। বিকেলের পড়ন্ত রোদে আমরা প্রথমবার দেখলাম কাফেরগাঁও, যেন কোনো চিত্রশিল্পী পাহাড়ের গায়ে জল রং দিয়ে কিছু ছোট ছোট বাড়িঘর এঁকে দিয়েছে। কাফেরগাঁওতে আমরা ছিলাম সাইলুং ভ্যালি হোমস্টেতে। ঘরগুলো অপূর্ব সুন্দর। এই হোমস্টেতে বেশি ঘর নেই, 3-4খানেই ঘর রয়েছে। আমাদের এই ঘরটায় ছিল ঢুকতেই একটা সুন্দর আয়না, একটা ডাবল বেড, আর আরেক দিকে ছিল একটা সিঙ্গেল বেড। পুরো ঘরটাই কিন্তু উডেন ফার্নিশড ছিল, ভীষণ পরিষ্কার, টিপটাপ এবং ওয়েল মেনটেইনড। আমাদের কিন্তু কাফেরগাঁওতে কারেন্টের কোনো সমস্যা হয়নি। যতটুকু সময় আমরা ছিলাম পুরো টাইমই আমরা কারেন্ট পেয়েছি। বেড সাইডে এই টেবিলটাও ছিল যেখানে জল দেওয়া ছিল, এবং ওয়াশরুমে সমস্ত মডার্ন অ্যামেনিটিস ছিল, যেমন কমোড, গিজার, জুতো থেকে শুরু করে আয়না সবকিছুই ছিল, এবং 24 আওয়ার্স গরম জল কিন্তু পাওয়া গেছিল। ওয়াশরুমটাও ওদের ভীষণ ক্লিন ছিল। ওভারঅল এই হোমস্টেটা এত নিখুঁত সুন্দর, এবং সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই বড় বড় জানলাগুলো, যেগুলো থেকে ভোরবেলায় নাকি কাঞ্চনজঙ্ঘা একেবারে বিছানায় শুয়ে দেখা যায়। আমাদের ঘরে রয়েছে মোট 2টি জানলা, এবং 2টি থেকেই ভিউ কিন্তু অপূর্ব সুন্দর। এছাড়াও আমাদের ঘরে ঢুকতেই যে ব্যালকনিটা রয়েছে, সেখানে কিন্তু 2টো চেয়ার দেওয়া রয়েছে প্রতিটা ঘরের বাইরেই, যাতে সেখান থেকে বসে এই সুন্দর ভিউ উপভোগ করা যায়। আমরা অলরেডি সন্ধ্যেবেলাতে গিয়ে পৌঁছেছিলাম, তখন 5টা বেজে গিয়েছিল ঘর দেখতে দেখতে, তাই আমাদের তাড়াতাড়ি খেতে ডাকছিল। চলুন এবার খাওয়ার দিকটায় যাই, খাওয়ার ঘরে যাই এবং সেখানে কি লাঞ্চে রয়েছে সেটা দেখা যাক। এবং এই যে সোজা এইখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই কাফেরগাঁও থেকেই একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দরভাবেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তাই কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেল সেটা আমরা পরের দিন ভোরেই বুঝতে পারলাম। লাঞ্চে ছিল ডাল, ভাত, আলু ভাজা,
স্কোয়াশের তরকারি এবং এগ কারি। ওদের রান্না একেবারেই ঘরোয়া, অসাধারণ, এবং আমরা কিন্তু গরম গরম খাবারই বিকেলবেলা পেয়েছিলাম। খেয়ে উঠতে উঠতেই দেখলাম প্রায় অন্ধকার হয়ে এসছে এবং কিছুক্ষণের মধ্যেই এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। রাতের দিকে কাফেরগাঁও থেকে তেমন কিছু দেখার না থাকলেও উল্টো দিকে কালিম্পং শহরের এই লাইট অপূর্ব সুন্দর এক ভিউ তৈরি করে দিচ্ছে। ক্যামেরায় হয়তো এই লাইট অত সুন্দর ধরা পড়ছে না, তবে চোখে দেখতে অপূর্ব লাগছিল। সন্ধ্যের দিকটা আমরা এই হোমস্টে প্রপার্টির মধ্যেই ঘুরে বেরিয়েই সময়টা কাটিয়ে ফেলেছি। এই করতে করতেই চলে এলো সন্ধ্যের চা এবং স্ন্যাক্স। আমাদের প্যাকেজ অনুযায়ী সন্ধ্যেবেলা দিয়েছিল চা এবং পকোড়া। ওরা কিন্তু এমনিতে ভেজিটেবল পকোড়াই দেয়, চিকেন পকোড়া বা অন্য কিছু নিতে চাইলে আলাদা করে অর্ডার করতে হয়। ওদের ডাইনিং রুমটাও কিন্তু খুব সুন্দর, অ্যাস্থেটিক লাইটিং, মিনিমাল ডেকোরেশন, এক কথায় ছিমছাম সুন্দর। চা খেয়ে আমরা কিছুক্ষণ ওদের ডাইনিং রুমে বসে ওয়েট করছিলাম এবং ওখানেই বসে আড্ডা দিচ্ছিলাম। এবার বলে দিই এই হোমস্টেতে থাকা খাওয়া সমেত খরচ কত পড়েছিল। আমরা 6 জন গিয়েছিলাম এবং আমরা নভেম্বরের একেবারে ফার্স্ট উইকে গেছিলাম। তো আমাদের পার ডে পড়েছিল 1300 টাকা করে থাকা খাওয়া সমেত। তবে এইটা কিন্তু কত নাম্বার অফ পার্সনস যাচ্ছে এবং কোন সময় যাচ্ছে তার উপর ডিপেন্ড করে চেঞ্জ হতেই পারে। প্যাকেজে যা আছে এছাড়াও ওদের ওখানে কিন্তু বনফায়ার, বারবিকিউ এবং কিছু আলাদা খাবার অর্ডার করারও জায়গা আছে। আমি একটা মেনুর ছবি দিয়ে দিলাম। এই মেনুর ছবি অনুযায়ী আপনারা আগে থাকতে যা খুশি অর্ডার করতে পারেন, আর ওরা সেটা কিন্তু আপনাদেরকে সময় মতন সার্ভ করে দেবে। এই করেই ডিনারের সময় হয়ে গেল। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন এবং যারা চিকেন খায় না তাদের জন্য ছিল ডিম। ডিনার কমপ্লিট করে আমরা সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ভোরবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনির দরজাটা খুলে যখনই বাইরে এলাম, দেখলাম আধো আলো আধো অন্ধকারের মধ্যে আবছা কুয়াশা সরিয়ে দেখা দিল কাঞ্চনজঙ্ঘা। সে এক অপূর্ব দৃশ্য। বাদিকে কিন্তু চাঁদও তখনও দেখা যাচ্ছিল, নিচে শহরের আলোগুলোও দেখা যাচ্ছিল, তার মধ্যেই আবছা আবছা দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। তখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিজিবিলিটি খুব ক্লিয়ার ছিল না, কুয়াশা ছিল শুরুর দিকে। তারপর আস্তে আস্তে যত রোদ উঠল তত কিন্তু আমরা পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। সূর্য ওঠার সাথে সাথেই এত সুন্দর সোনালী রঙের এই কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা একেবারে মুগ্ধ হয়ে যাই এবং তখন দেখি নিচে এই ফুল দিয়ে সাজানো আমাদের হোমস্টের সামনেটাও কিন্তু অপূর্ব লাগছিল দেখতে। ছোট ছোট মুরগি এবং হোমস্টেরই পোষা কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছিল এবং সব মিলিয়ে পরিবেশটা ছিল মনোরম। এই জায়গাটিতেই বসে যেন ঘন্টার পর ঘন্টা কোনো রকমভাবে বোর না হয়ে কাটিয়ে দেওয়া যায়। যদি আপনারাও শান্তিপ্রিয় জায়গা পছন্দ করেন, বেশি ভিড়ভাট্টা ভালো লাগে না, তাহলে কাফিরগাঁওতে নিজেদের প্রিয়জনদের সঙ্গে এসে 2টি দিন কিন্তু আপনারা কাটাতেই পারেন। সকালে চা হাতে দাঁড়িয়ে সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা, এটা জীবনে ভোলার নয়। এরপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম চেরি ব্লসম গার্ডেনের দিকে। হোমস্টে থেকে একটু হাঁটা পথ উঁচুতে ওঠা শুরু করলাম। লোকজনকে একটু জিজ্ঞেস করে না এলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তাই ওদের কথাই কিন্তু একেবারে শেষ সত্য। আমাদের হোমস্টে থেকে কিছুটা জায়গা আমাদেরকে হেঁটেই এগিয়ে আসতে হয়েছিল। তারপর একটা সরু রাস্তা বাঁদিকে উঠে গিয়েছিল। ওই রাস্তায় উঠেই আরো একটি হোমস্টের ভেতর দিক দিয়ে অনেকটাই ওপরে সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে। তবে এই জায়গায় আসাটা একেবারে ওয়ার্থ ইট ছিল। এই অপূর্ব সুন্দর চেরি ব্লসম গার্ডেনটা আমরা না এলে দেখতেই পেতাম না। এমনকি যাওয়ার পথেও আমরা এই সুন্দর সুন্দর ফুলগুলো, এই সুন্দর সুন্দর গাছগুলো দেখতে পাই। অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স, সত্যি কথায় বলে প্রকাশ করা যাবে না। আর এই সব থেকে বড় আকর্ষণ আমার কাছে কিন্তু এই নানা রকম রঙের এই ফুলগুলো, যেগুলো কোনো রকম কোনো মেইনটেনেন্স ছাড়াই কি সুন্দরভাবে ফুটে থাকে। এই চেরি ব্লসম গার্ডেনটা দেখতে যেহেতু আমরা আমাদের হোমস্টে থেকেও অনেকটাই ওপরের দিকে উঠেছিলাম, সেখান থেকে কিন্তু আরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা
তাই সেখানেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আরো একটু কাঞ্চনজঙ্ঘা উপভোগ করে তারপর এগিয়ে চললাম চেরি ব্লসম গার্ডেনের দিকে। গার্ডেনে পৌঁছতেই মনে হলো এটা কি পশ্চিমবঙ্গ নাকি সত্যি জাপানের কোথাও। গোলাপি ফুলে মোড়া সেই গাছদের তলায় দাঁড়ালে যেন সময় থেমে যায়। জায়গাটা এতটাই সুন্দর যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও ক্লান্তি আসার কোনো প্রশ্নই নেই। যতটা সময় ছিল আমরা ছবি তুললাম, কিছুক্ষণ নীরব হয়ে প্রকৃতিকে দেখলাম, তারপর আবারও হোমস্টের দিকে ফিরে আসলাম। এখানে বলে রাখি চেরি ব্লসম কিন্তু সারা বছর দেখা যায় না। নভেম্বর ডিসেম্বর মাসেই মেইনলি চেরি ব্লসমগুলো দেখা যায় এবং আমরা নভেম্বরের ফার্স্ট উইকে এসেছিলাম বলেও ফুল তো দেখেছি কিন্তু গাছগুলো ভর্তি করে ফুল ছিল না। নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বর মাসের প্রথম দিকে আরো বেশি করে চেরি ব্লসম কিন্তু দেখা যায়। হোমস্টেতে ফিরে এসেই আমরা দেখলাম ব্রেকফাস্ট রেডি। আমাদের দুরকম অপশন দিয়েছিল, নয় পুরি সবজি নয় ডিম দিয়ে ম্যাগি, যে কোনো একটা চুজ করা যাবে। ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আরো কিছুক্ষণ কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করে আমরা মালপত্র গাড়িতে বোঝাই করে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। ওই দিন ছিল বেশ কটি সাইট সিন এবং সেগুলো কভার করে আমাদের পৌঁছতে হতো আমাদের পরের গন্তব্যে।